নমস্কার। গতকাল মেগা কর্মসূচিতে মেগা অফার বিতরণ করা হলো। বলতে পারেন প্রত্যেক মন্ত্রীরা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রতিশ্রুতি এলো আগামী দিন আরও চাকরি হবে, যোগ্যরা চাকরি পাবেন, যারা মেধাবী চাকরির জন্য উপযুক্ত তারাই চাকরি পাবেন। এবং আরও কয়েকটি চাকরি যে অপেক্ষা করছে, সেদিক থেকে পুলিশের কনস্টেবল একটা অন্যতম চাকরি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এবং এই প্রক্রিয়াধীন অবস্থায় থাকা চাকরিগুলোর কি হবে, মুখ্যমন্ত্রী কথা দিলেন, বললেন যে চাকরিগুলো অতি দ্রুত সেখানে সম্পন্ন করা, চাকরি প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ সেটা শুরু হয়ে গেছে। তাহলে প্রক্রিয়াধীন চাকরির মধ্যে পুলিশ কনস্টেবল আমরা বলছি। এ কারণে বলছি যে পুলিশের চাকরিটাও মেগা চাকরির মতোই, কারণ অনেকগুলো পোস্টে সেখানে নিয়োগ করা হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়া প্রায় 3 বছর বা তার বেশি সময় ধরে চলছে। আরও একটা বিষয় আমরা যুক্ত করেছি, সেটা হলো সিপিআইএমের আমলে, বাম আমলের যিনি বিধায়ক ছিলেন, অর্থাৎ প্রাক্তন বিধায়ক, বিজেপির আমলে সরকারি চাকরি পেয়েছেন, ফিক্সড পেতে চাকরি পেয়েছেন, হয়তো নিয়মিত বেতনক্রম পাওয়ার সময়ের অপেক্ষা করছে। আবার গতকাল যখন স্বামী বিবেকানন্দ ময়দানে গ্রুপ ডির চাকরির অফার দেওয়া হলো, ঠিক তারপর কয়েকটি তথ্য বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে এসছে। গতকালও আমরা এই নিয়ে কথা বলছি, আজ আবারও আপনাদের প্রত্যেককে নিয়ে কথা বলছি এই কারণে যে আজও বিষয়টা খুব প্রাসঙ্গিক। একাধিক জায়গা থেকে বিষয় এসছে, আপনারা দেখেছেন একই পরিবারে একাধিক সদস্য অফার পাওয়ার বিষয়, সেটাও দেখেছেন। তার সঙ্গে সিপিআইএম তথা বাম আমলের গ্রাম প্রধান তিনি নিজেই ঘোষণা করলেন যে তিনি বর্তমান সরকারের সময় চাকরি পেয়েছেন। পরীক্ষা দিয়ে ফলাফল প্রকাশের পর এবং সামগ্রিক প্রক্রিয়ার সম্পন্ন হওয়ার পর যখন তিনি হাতে অফার পেলেন, বিষয়টা তিনি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলছিলেন। তার আগেও আপনারা প্রত্যেকে জানেন যে খোদ মন্ত্রী রতনলাল নাথ তিনি যখন শিক্ষা দপ্তরে দায়িত্ব ছিলেন, তখন বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক তার হাতে চাকরির অফার হয়তো তিনি তুলে দেননি, কিন্তু চাকরি পাওয়ার বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। সেই সময় আপনারা দেখেছেন। তার সঙ্গে যখন এবার চাকরির অফার দেওয়া হলো, হয়তো কোথাও কোথাও মান, অভিমান, ক্ষোভ ইত্যাদি থাকতে পারে মনে মনে, প্রকাশ্যে তো সেভাবে কেউ করছেন না। যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন তাদের মধ্যে অনেকে জানতে পেরেছেন যে এক পরিবারের একাধিক সদস্যর হাতে অফার গেছেন, সেটা যোগ্যতা নিরীক্ষে পরীক্ষার মাধ্যমে দেওয়া হয়েছে সে কারণে। তার সঙ্গে আরও কয়েকটি বিষয় রয়েছে, আপনারা জেনেছেন 10,323-এর যারা চাকরিচ্যুত শিক্ষক তারা চাকরি পেয়েছেন, এবং গ্রাম প্রধান ছিলেন বামফ্রন্ট সরকারের সময়ে, তিনিও চাকরি পেয়েছেন। এবং এই কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে উত্থাপন করলাম এই কারণে আপনারা কথা বলুন। পুলিশের মেগা চাকরির অপেক্ষায় প্রত্যাশীরাও যারা ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন তারা, আর বিজেপির আমলে বামের বিধায়ক প্রধানও চাকরি পায়, তথ্য বলছে। নমস্কার, কি বলছেন? এই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে অনেকেই কথা বলতে চান, অনেকে বিষয়গুলো উপস্থাপন করতে চান, হয়তো সেদিক থেকে আলোচনার বিষয়বস্তু হিসাবে এই কথাগুলো আজ বলতে হচ্ছে আপনাদের প্রত্যেককে নিয়ে। কেননা যিনি সিপিআইএমের বিধায়ক ছিলেন তিনি বিজেপির আমলে চাকরি পেয়েছেন, তাতে তার কোনো দোষ নেই, তিনি যোগ্যতা নিরীক্ষে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। একটা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলছে, নিয়মিতভাবে চলছে, তাতে অনেকে চাকরির সুযোগ পেয়েছেন, তিনিও পেয়েছেন। গতকাল যখন অফার দেওয়া হলো, এই অফারের বিষয়টি চারদিকে তুলে ধরা হলো, চারদিকে আলোচনার অন্যতম বিষয়বস্তু হলো, তখন প্রাক্তন গ্রাম প্রধান বলছেন তিনিও চাকরি পেয়েছেন। নমস্কার, কি বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম যে আমি ত্রিপুরার একজন ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট বলছি। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম যে সবকিছু তো শেষ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে প্রক্রিয়াটা ত্রিপুরা পুলিশের, ওইটাতে কোনো প্রসেস হয়নি, তার এখনো আসেনি। আমাদের তো বয়স প্রায় অতিক্রম হয়ে গেছে, তো আমরা কি করবো, ইন ফিউচার লাইফে কি করবো? একটা প্রসেস করতে যদি আমাদের 3-4 বছর সময় লেগে যায়, তাহলে আমরা কি করে মানে জগতে বাঁচবো, কি করে আমরা মা বাবার মুখ উজ্জ্বল করবো, কি করবো? এতদিন সময় চলে গেছে, এখন পর্যন্ত আমরা মেরিট লিস্ট আসেনি, আমরা বাড়িতে বসে আছি, কি করবো? আমাদের তো সরকার দেখছে না, কেউ দেখছে না, এটাই বলার আর কি।
আমরা আরো একবার বলছি আপনাদের প্রত্যেকের কাছে, কোনোভাবে কোনো চাকরি নিয়ে নিয়ম কানুন মানা হয়নি, অনিয়ম বেনিয়ম বা কেলেঙ্কারি, আমরা এইভাবে কোনো বিষয় উপস্থাপন করছি না। আমরা হলো কয়েকটি বিষয় সেখানে দিয়েছি। যিনি চাকরি পেয়েছেন নিঃসন্দেহে তিনি তার গুণে, তার মেধায়, তার যোগ্যতায় তিনি চাকরি পেয়েছেন। নমস্কার, কে বলছেন? বিজেপির আমলে বাম বিধায়ক প্রধান চাকরি পেয়েছে আসলে এটা পেয়েছে, ঠিক আছে। বিগত দিন বামফ্রন্টের আমলে এরকম বহুত কংগ্রেসি ফ্যামিলি পরিবারের জন্য চাকরি হয়েছে। যখন চাকরি দেওয়ার ক্যাটাগরির মাধ্যমে এবং তার ডিগ্রির মাধ্যমে বা পরীক্ষার মাধ্যমে দেয়, তখন সেটা পেয়ে গেছে। আমরা দেখলাম যখন বাম আমলে যখন সায়েন্সের সমস্ত গুলো অফার ছেড়ে দিয়েছে, তখন একটা বাড়িতে তিনটেও পেয়েছে বা অন্য দলের তারাও পেয়েছে। কিন্তু বাম আমলে আজকে বিজেপির আমলে বিধায়ক প্রধান পেয়েছে এবং আমরা যে এলাকা বাস করি সেই এলাকাও কিন্তু প্রধান বামফ্রন্টের দীর্ঘদিনের প্রধানও পেয়েছে, তার ফ্যামিলিতে দুটো চাকরি হয়েছে। এটা আসলে একটা ভালো দিক, চাকরি পেয়েছে। কিন্তু বিষয়টা ভালোই লাগলো। এই চাকরিগুলা দেওয়ার ক্ষেত্রে আমরা কালকেও আমরা বলেছি, আন্দোলনের পরিপ্রেক্ষিতে দিয়েছি। আমরা আশা করি বিগত দিন সরকার যে চাকরিগুলা রয়েছে, পুলিশের চাকরিগুলা রয়েছে, সেটিও দিয়ে দেব, ফায়ার সার্ভিসের দিয়ে দেব এবং যে ট্রেডের মাধ্যমে মাস্টারগুলা আন্দোলন করছে তাদেরকেও চাকরিগুলা দিয়ে দেব। তাহলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন আসবে, সরকারের কথাও থাকবে। এটা তো সমালোচনার কোনো বিষয় নয়, কারণ সরকার চাকরি দিয়েছে সেটা সাধুবাদ জানাই। সেটাই আমরা বলবো, সরকারের নীতির মাধ্যমে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে বেকার উপমুখী হয়ে রয়েছে, সে বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করুক এবং সমস্ত সৈন্যগতি পূরণ করে এবং মানুষের পরিষেবার জন্য স্বাস্থ্য ডিপার্টমেন্টের অনেক লোক নেওয়ার দরকার। কারণ স্বাস্থ্য ডিপার্টমেন্টে নার্স নেই, ফার্মাসিস্ট নেই, এমপিডব্লিউ নেই, অনেক সমস্ত ডিপার্টমেন্ট গুলোর মধ্যে সরকার যদি নিয়োগ করে তা সেটা আমরা টিভির মাধ্যমে বলবো। জিআরবিটি দিয়েছে, সেটা আমরা কালকেও বলেছি ভালো দিক, বেকার চাকরি পেয়েছে। আজকেও বললাম সেটা ভালো দিক, চাকরি পেয়েছে। একবারতে 3টি চাকরি পেয়েছে। আমাদের জানা মতো প্রধানে পেয়েছে, প্রধানের ভাই পেয়েছে এবং প্রধানের যেহেতু পেয়েছে, একবারতে 3টিও পেয়েছে। যাই হোক, সেটা আমরা ভালো দিক। আমরা আশা করবো ত্রিপুরার মাধ্যমে সরকার ভালো দিশার মধ্যে এবং বেকারের কর্মসংস্থান করে, সেটা আমরা ত্রিপুরার মাধ্যমে বলতে চাই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা হয়তো অনেক জায়গা থেকে আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন। আপনারা প্রায়শ একটি কথা বলেন যে চাকুরির বিষয়টি প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরাও বলি সরকারি চাকরি পাওয়ার প্রত্যাশা প্রত্যেকে থাকেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? সরকারি চাকরি পাওয়ার প্রত্যাশা প্রত্যেকেই করেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ, বলুন। স্যার, আমি বলছিলাম যে আমাদের 2022-এ রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছিল, টিকিটটা আমরা দিয়েছিলাম। আজকে 2025-এর ফেব্রুয়ারি মাস চলে আসলো। হ্যাঁ, আমাদের ভাইভা প্রসেস কমপ্লিট হলো ডিসেম্বরের 26-27 তারিখ নাগাদ, কিন্তু এখনো আমাদের মেরিট লিস্ট দেওয়া হচ্ছে না। আপনারা বলতে পারেন যে ভাইভা তো হয়ে গেছে, একটু অপেক্ষা করুন। অপেক্ষা আমরা 3 বছর ধরে করছি। অবশ্যই সবকিছু নিয়ম নীতির মধ্যে হচ্ছে, সরকার আমাদের বেকারদের জন্য করছে। বিগত কালে দেখলাম জিআরবিটি, গ্রুপ ডি, তারপর এছাড়াও আরো 4-5টা ডিপার্টমেন্টে জব হয়েছে। কিন্তু আমরা ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেটরা বিগত 3 বছর ওয়েট করছি। তাহলে বোঝা যাচ্ছে 3 বছরে এক একটা ক্যান্ডিডেটের বয়সও বাড়ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যে চাকরির যে একটা বয়স, সেটাও বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যাদের বয়স বৃদ্ধি হয়ে যাচ্ছে তাদের জন্য ক্ষতিকারক দিক হয়ে দাঁড়াচ্ছে এই 3 বছর অতিরিক্ত করাটা। তাই আমার মনে হয়, শুধু আমার না, বাকি 1000 জন ক্যান্ডিডেট নেবে ওরা, ওই 1000 জন ক্যান্ডিডেটের মনে হয় যে তাড়াতাড়ি প্রচেষ্টা কমপ্লিট হলে মনে হয় ভালো হয়। এটাই আমার কথা ছিল। আপনাদের দ্বারা সরকারের কানে আমাদের কথাটা পৌঁছুক, সেটাই আমি চাই। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
আমি চরিলাম থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, চাকরি একঘরে 2-3 জন পাইছে এবং সিপিএমের প্রধান পাইছে বা প্রধানের ছেলে পাইছে, প্রাক্তন বিধায়ক পাইছে। এরকম আমরা দেখছিলাম 93 সনে জনে প্রথম বামফ্রন্ট সরকার ক্ষমতায়, 94 সনে যখন পিউষ সেনকে চাকরি দেয় 94 সন ধরিয়া, তখন আমরা দেখছি একই ঘরের আমাদের চরিলাম বিধানসভার ভিতরে একই ঘরের 2 জন এবং কংগ্রেসের চেয়ারম্যান উনার বাড়িতেও চাকরি গেছিল। কারণ তখন কিন্তু শিবির করে দেওয়া হয়েছিল বহুত কংগ্রেসের গৌরব, কারণ 1130 জন কাজ করা ছিল, তখন 1200 পোস্ট ছিল, 1130 জনকে চাকরি দিয়েছিল। তখন কংগ্রেসের গৌরবই দেখা গেছে প্রায় 900 চাকরি গেছিল তখনের সময়। তখন কিন্তু এরকম শিবির করতে হয়েছে না, মুখ্যমন্ত্রী শিবির করে জানাইতেছে যে সিপিএম এর গৌরব স্বচ্ছতার জায়গায়। তখন একটি কি অস্বচ্ছতা ছিল? তখনও স্বচ্ছতাই ছিল। এখনো চাকরি নিয়ে অস্বচ্ছতা কেউ বলে না দাঁড়াবে। আমরাও চাই না চাকরি দিতে ভালো, আমরা চাই বিভিন্ন ভ্যাকেন্সি পোস্টগুলা পূরণ করে মানুষের যাতে পরিষেবাটা, এবং বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের পরিষেবাটা যাতে সঠিকভাবে দেওয়া হয়, মানুষ যাতে স্বাস্থ্য কেন্দ্রে মানুষের জীবন দেয় ওষুধের জন্য, যে স্বাস্থ্য কেন্দ্রে যাতে সঠিক পরিষেবা পায়। এখানে আমাদের চরিলাম বিধানসভায় যে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে আমি নিজে কালকে গিয়েছিলাম, দেখা গেল এখানে আমাদের ওষুধ লেখা দিল, কিছু ওষুধ এই স্বাস্থ্য কেন্দ্রে নাই, যে দেওয়ার মতো ডাক্তাররা দিল। সেই পরিষেবাটা আমরা কতটুকু পাই? আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এই পরিষেবাটা গুলা দেখো এবং এই ডক্টরের লোক নিয়োগ করে যাতে অন্তত মানুষের পরিষেবাটা দেয়। এটাই আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আশাটাই আমরা বলি। নমস্কার, কে বলছেন? আমরা আপনাদের কাছে কয়েকটি তথ্য যখন তুলে ধরি, অনেকে বলেন যে এই প্রক্রিয়াধীন বিষয়গুলো নিয়ে আপনারা সাংবাদিকরা জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ, আমরা গতকাল জিজ্ঞেস করেছি, আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তো সেগুলো শুনেছেন। নমস্কার, কে বলছেন? দাদা আমি সত্যিগড় থেকে বলছি। হ্যাঁ দাদা বলছিলাম যে বর্তমান সরকারের আমলে যে চাকরি যে স্বচ্ছ নিয়োগ নীতি চালু হয়েছে, তাতে আমরা বিজেপি থেকেও আমরা যারা বামপন্থী পরিবারে আছি আমরা অনেক খুশি। কারণ এর ফলে দেখা গেছে দেবতুল্য কার্যকর্তাদের থেকেও আমাদের পরিবারে চাকরি বাকরি সবকিছু বেশি পরিমাণে আসছে। চাকরি দিলে আমাদের পাড়াতেও দেখছি যারা বামপন্থী ঘরে ছেলে পুলে আছে আমরাই পাচ্ছি। দেবতুল্য কার্যকর্তারা কিন্তু বাইক নিয়ে, হেলমেট নিয়ে, লাঠি ছোটা নিয়ে যাদের বাড়ি পাহারা দিতে যাচ্ছে, বামপন্থীদের বাড়ি পাহারা দিতে যাচ্ছে, যে তারা মিছিলে যাচ্ছে কিনা, প্রোগ্রামে যাচ্ছে কিনা, এসব কিছু পাহারা দিচ্ছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। পাচ্ছে কারা? যাকে পাহারা দিচ্ছে সে কিন্তু প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামে আসছে না, সে বামপন্থী, সে বাড়িতে পরে পড়াশোনা করে সে চাকরি করছে। সেই জন্য আমরা সরকারের স্বচ্ছ নিয়োগ নীতিতে অত্যন্ত খুশি এবং সরকারকে আমরা সাধুবাদ জানাই। তাছাড়া আমি বলতে চাই যে সরকার যে স্বচ্ছ নিয়োগ নীতি চালু করেছে, তাতে 371 জন বেকার যুবক বহিরাজ্য থেকে চাকরি পাচ্ছে। কেন এরকম হচ্ছে? ত্রিপুরা থেকে পিয়নের চাকরি করার জন্য, গ্রুপ নিয়ে চাকরি করার জন্য যোগ্যতা নেই বেকারদের, ত্রিপুরা শিক্ষিত বেকারদের কি যোগ্যতা নেই, যে বহিরাজ্য থেকে যুবকদের চাকরি দেওয়া হচ্ছে, এটাও একটা প্রশ্ন দেখতে যাচ্ছে। সেই জন্য বলছি ত্রিপুরার বেকারদের বাদ দিয়ে যেভাবে বহিরাজ্যের বেকারদের চাকরি দেওয়া হচ্ছে, তাতে আমরা মোটেই খুশি নই। কিন্তু যেহেতু স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে, তাতে আমরা অনেক খুশি এবং মুখ্যমন্ত্রী মানুষের আগে আমরা ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে এভাবে চাকরি দিতে থাকে তার জন্য আমরা আরো আশা করে থাকবো, প্রত্যাশা করে থাকবো। আমাদের সরকার থাকলে হয়তো আমরা দিতে পারতাম না এত পরিমাণে চাকরি, ওনারাও দিতে দিচ্ছেন, এতে আমরা অনেক খুশি। এটাই বলার ছিল। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমার খুব ভালো লাগছে। আমি তো বিগত গ্রাম পঞ্চায়েত আমলে উত্তর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলাম,
তখন সময় বিভিন্ন নেতৃত্বের কাছে গিয়ে আমরা কোনো চাকরি কোনো ব্যবস্থা পাইনি। বর্তমানে মানিক শাহ নেতৃত্বে বিজেপি সরকার চালিত এই সরকার আমাদের সরকারি নিয়োগের মাধ্যমে আমাদের চাকরি প্রদান করছে। তার জন্য এই সরকার। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমার খুব ভালো লাগছে। আমি তো বিগত বামপন্থী সরকার আমলে উত্তর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলাম। তখন সময় বিভিন্ন নেতৃত্বের কাছে গিয়ে আমরা কোনো চাকরি কোনো। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। নমস্কার, কে বলছেন? স্যার, আমি একজন পুলিশ ক্লিনিক্যাল বলছি। হ্যাঁ, বলুন। স্যার, বর্তমানে যে অবস্থা, নমস্কার, কে বলছেন? আমি প্রিয়া বলছি। হ্যাঁ, বলুন। ওই জানতে চেয়েছিলাম যে আমাদের 218 জনের সিপিটা কবে নেবে? আপনি লাইভে আছেন, কথা বলছেন? আমার খুব ভালো লাগছে। আমি তো বিগত বামপন্থী সরকার আমলে উত্তর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলাম। তখন সময় বিভিন্ন নেতৃত্বের কাছে গিয়ে আমরা কোনো চাকরি কোনো ব্যবস্থা পাইনি। বর্তমানে মানিক শাহ নেতৃত্বে আপনারা আমাদের বেকারদের দাবি সরকারের নিকট তুলে ধরার সাহায্য করার জন্য। স্যার, আমরা হচ্ছে আপনার রাজ্যের ভবিষ্যৎ। আমরা অনেক পরিশ্রমের পর ত্রিপুরা পুলিশে ফিজিক্যাল করে 2022 সনে, কিন্তু এখন তো 2025, 3 বছর হয়ে গেল, কিন্তু এখন আমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তো আপনাদের মাধ্যমে আমি সরকারের নিকট একটা দাবি জানাই, যেন আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়া আছে এটা অতি দ্রুত সম্পন্ন করা হোক। সবকিছু শেষ হওয়ার পর মেরিট লিস্ট কেন দেওয়া হচ্ছে না? 3 বছর কেন সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে না? এই 3 বছরে এসএসসি 2বার পরীক্ষা হয়ে রেজাল্ট দিয়ে এরপরে আবার নতুন পরীক্ষা হচ্ছে। অনেক পরীক্ষার্থীরা রয়েছে যাদের বয়স শেষ, তারা কোথায় যাবে প্রশ্ন। কারণ ত্রিপুরা পুলিশে তো 1000 ভ্যাকেন্সি, কিন্তু এখন তো ইন্টারভিউ দিয়েছে 6000 মতো এখন পর্যন্ত আছে। তো 6000 মধ্যে 5000 এমনিতেই বাদ হয়ে যাবে। তো 1000 মাত্র চাকরি পাবে, তাহলে বাকি 5000 এর ভবিষ্যৎ কি হবে? কারণ সবাই তো একটা চাকরি নিয়ে বসে আছে, ঠিক আছে না? তো আপনাদের মাধ্যমে এটাই আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, অতি দ্রুত যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে। আমার নাম তাজউদ্দিন। আপনার বাড়ি কোন জায়গায়? ধর্মনগর কদমতলা। আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি পেলেন? লেবার ডিপার্টমেন্ট। পূর্বে আমি 10,330-এর টিচার ছিলাম, গ্রাজুয়েট টিচার। নমস্কার, কে বলছেন? 10 বছর চাকরি করেছিলাম। আমার নাম রাজীব গোস্বামী। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি না, আপনার মাধ্যমে এটাই জানতে চাচ্ছি যে বিগত আজকে 3 বছর বা 3.5 বছর হতে চলছে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা, তো সবগুলো প্রসেস কমপ্লিট হওয়ার পরও এখন পর্যন্ত ত্রিপুরা সরকার, আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক শাহ এখন পর্যন্ত এটাকে হোল্ড করে কেন রেখে দিয়েছে, এটাই দেখার জন্য আপনার মাধ্যমে কল করা। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে, আপনি কথা বলুন। হ্যাঁ, এটাই জানাচ্ছিল যে ত্রিপুরা পুলিশের 3 বছর হওয়া পরও কেন এটাকে এত ডিলে করা হচ্ছে? কারণ প্রতি 2 বছরে এসএসসিজিডির মাধ্যমে পরীক্ষা হয়ে গেছে এবং একটা বেড চাকরিও পেয়ে গেছে, কিন্তু ত্রিপুরা পুলিশের এখন তো এই হোলি চলে যাচ্ছে। আপনার মাধ্যমে দেন, যেহেতু সত্যি হোক আমাদের যে ত্রিপুরা পুলিশের কষ্ট করলে মেরিট দিয়ে
যেন আমাদের জয়েন করানো হয়। ঠিক আছে, রাখছি তাহলে। চাকরি করেছিলাম। যাই হোক, এখন আবার পুনরায় নিয়োগ পেয়েছি। রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগ নমস্কার, কে কারণে বলছেন? আমাদের এই নিয়োগ দীর্ঘ পরিশ্রম করে আমরা লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ নমস্কার, আমি একজন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট বলছিলাম। হ্যাঁ, ও হচ্ছে দীর্ঘদিন ধরে তো অপেক্ষাই করে যাচ্ছে কখন শেষ হবে প্রসেস। আজকে তো প্রায় 3 বছর শেষের পথে, এখনো তো আমাদের বাইকও শেষ, সবকিছুই শেষ। মেরিট লিস্টটা দিয়ে দিলে হয়তো আমরা একটু খুশি হতাম, কিন্তু আপনাদের মাধ্যমে আমার এতটুকু বক্তব্য যে আমাদের যাতে তাড়াতাড়ি মেরিট লিস্টটা দেওয়া হয়। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। বলছিলাম চাকরি তো যোগ্যতা অনুযায়ী পায়। আমি বলছিলাম ত্রিপুরা যে পোস্ট অফিসগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া দরকার। যোগ্যতা অনুযায়ী পায় এগুলি কেন বিজ্ঞাপন দিচ্ছে? পোস্ট অফিস আমাদের ভারত সরকারের করের টাকায় চলতে কেন এগুলি? মাঝে মধ্যে কি মন্ত্রী, এমএলএ, বিধায়ক আমাদের যে ভিডিও আপনারা ক্যামেরা করছেন, লাইভ করেন, হ্যাঁ, পোস্ট অফিস গুলা কেন কোন দিনের জন্য? আগে তো চাকরি অনেকে পেয়েছে, বাড়িতে আসতো, অফার আসতো, তারপর পোস্টিং আসতো, জানো এগুলি কি প্রধান পায় হিসেবে এগুলি আগেও পেত। কারণ কোন কিসের জন্য করে? ওনারা তো কোনো বেতন ভাতা পায় না, 100 বার পাবে। সাধারণত বউ চাকরি করে নিজেরাও অভিজ্ঞতা হলে যেতে পারে। পোস্ট অফিস গুলাকে বন্ধ করার জন্য অনুরোধ করছি। প্রায় সময় অফার দিচ্ছে, অনেকে ফেসবুকে তার পোস্টিং দিচ্ছে। আরে যোগ্যতা চাকরি বা এগুলি এত হাইলাইট বা সাধারণ বিজ্ঞাপনের কোন প্রয়োজন আছে? ওটাই বলছি, পোস্ট অফিস সেন্ট্রাল মানে কেন্দ্রীয় সরকারের বিষয়। আমাদের পূর্বে যেন এগুলো বন্ধ করে দেওয়া। পশ্চিমবঙ্গে দেখছি অনেক চাকরি, আসামে চাকরি সভ্যতা করে না, হাসি পায় অনেকে। তার আছে কি আছে মন্ত্রী মিনিস্টার এগুলোকে পোস্ট অফিসে বানিয়ে দিলে ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল বলছি। হ্যাঁ, চাকরি দিয়েছে ভালো কথা, 7 বছর কোন গভর্নমেন্ট করেছে। 7 বছরে কতগুলো শিক্ষিত বেকার বা কম শিক্ষিত বেকার ত্রিপুরা রাজ্যে হয়েছে, সেই তুলনা তারা কয়টা চাকরি দিচ্ছে? বছরে কত কয়টা করে চাকরি করলো, আর বছরে কতগুলো বেকার হয়? সেটার 800টা কিন্তু আমরা পাইনি। এইটা যদি 800টা যদি আপনারা সঙ্গে দিন, যারা অন্তত 50 বছর সেই 800টা হইলে মানুষের বুঝতে পারতে হচ্ছে কয়টা চাকরি তারা 7 বছরে দিচ্ছে, কতজন বেকার অতিরিক্ত রয়ে গেছে। এখন আমরা তো সরকার পাল্টায় চাকরি দেওয়ার জন্য এবং বেশি বেশি চাকরি দেওয়ার জন্য। বেকার ভাড়া যে বেকারত্ব যে বাড়তেছে বাড়ছে, সেই তুলনায় চাকরি দিয়েছে, এটা দামে না আমরা খুব খুশি হইতাম। আর চাকরি দেওয়াটা তো চাকরি পাবে মানুষের সরকারি চাকরিরা মানুষ পরের উপকার করবে, নিজের উপকার করবে, দেশের উপকার করবে, রাজ্যের উপকার করবে, এটাই তো স্বাভাবিক। তাই এটাই এত ডাক বাজারে কি আছে বেশি, এত ডাক বাজারে কিচ্ছু নেই।
অযথা তাদের মানসিকতা ভালো না, মানসিকতা ভালো থাকলে এত কিছু কথা বলবে না, কাজ করলেই যথেষ্ট। দেশে কাজ করবে, আমি ভোট দিচ্ছি, রাজ্যের কাজ করবে, তারা রাজ্য সরকার রাজ্যের কাজ করবে, এই তো নিয়ম। ডাকবাজারে কি আছে? ডাকবাজারের কারণ হলো তাদের মনে গরজ, তাদের নীতিতে গরজ, আদর্শে গরজ, সবকিছুতেই গরজ, গরজে গরজ। আমরা এই বিক্ষোভ জানাবো চাকরি দেওয়াটা, যে চাকরি বিষয়ে এত কিছু রাজ্যের যে আরো বহুত কিছু রয়ে গেছে, রাজ্যে ডেভেলপ করা, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এইগুলি বরবাদ করে দিয়েছেন। বিচারটা চাকরি দিল, এটা নিয়ে কথা না, এটা একদম আমরা মেনে নিতে পারি না। জনসাধারণ সব দিক ঠিক রাখতে, স্কুল, স্বাস্থ্য, মানুষের বিভিন্ন ধরনের যে পরিষেবা, জিনিসপত্রের দাম, সবগুলি সবকিছু করা রাজ্য সরকারটা উচিত। এই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মানুষকে বরবাদ করবে, এরা কলঙ্ক করবে ভারতবর্ষে। এটাই বলা যায়, এরা কলঙ্ক করতে হয়েছে ভারতবর্ষে। দেখুন, অপকার করবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি লাইভে আছেন? আচ্ছা, ঠিক আছে স্যার। আজকে দেখলাম আপনার এই টাইটেলটা দেখলাম, যেখানে আমলের বামের বিধায়ক ও প্রধানরাও চাকরি পাচ্ছেন। সেটা ভালো কথা, পাক না পাক, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যারা বিদ্যুৎ আছি, আমরা তো 2005 সাল থেকে অপেক্ষা করছি। আমাদের রিক্রুটমেন্টটা খুবই সম্পূর্ণভাবে প্রসেস হবে। একটা মজার বিষয় স্যার, আপনি লক্ষ্য করেন আমার ফ্রেন্ডগুলো, এসএসসি জিডি আমরা যখন গিয়েছিলাম ফিজিক্যাল এগুলো পুলিশের, তখন থেকে এখন পর্যন্ত এসএসসি জিডি দুবার সম্পূর্ণভাবে কমপ্লিট করে ওদের জয়েনিং দিয়ে দিয়েছে। বর্তমানে ওরা ট্রেনিং করছে এই মাসটা, আর এই বছর এই মাস থেকে চলছে থার্ড বেসের পরীক্ষা। তার মানে 3বার, মানে এসএসসি জিডি 3বার পরীক্ষা হয়ে গেল, 3বার চলছে। কিন্তু আমরা 2005 সাল থেকে পরীক্ষা দিয়ে সবকিছু কমপ্লিট করে, ভাইভা, রিটেন সবকিছু কমপ্লিট করে আমরা এগুলো বসে আছি আমাদের রেজাল্টের অপেক্ষায়। কিন্তু দেখা যায় স্যার, মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন 916 কনস্টেবল আবার নেওয়া হবে, কিন্তু আমাদের যে পুরনো 1000টা রয়েছে সেটা এখনো নিয়োগ হচ্ছে না। 916টা দেখি বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার বিভিন্ন ভাবে প্রচার করছেন, কিন্তু পুরনো যেগুলো রয়ে গেছে এগুলা প্রচার করছেন না কেন, এগুলো দিচ্ছেন না কেন? এটাই আমাদের বেকার সমাজ থেকে আজকে প্রশ্ন। এবং কয়েকদিন আগে আমি সেভাবে সম্ভবত দেখলাম টিপিএসসি এবং রাজ্য সরকারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। 1000 কানেক পোস্ট আমি দেখলাম স্যার এগুলো শেয়ার করতে চলছে। তো এই যে সমস্যাগুলো, এগুলা সমস্যা আমাদের, আমরা কি এগুলা সলভ করতে পারবো স্যার? ওনারা আছেন, ওনারা এগুলো সলভ করছেন কেন? আজকে আমাদের এই জবার আমরা অন্যান্য চাকরিতে যেতে পারছি না, এই চাকরির আশায় এখন আমাদের বসতে হচ্ছে। এখানে আমরা প্রায় 4000 ক্যান্ডিডেট আছি, প্রায় সবাই ম্যাক্সিমাম এই জবার, কিন্তু আমাদের চাকরিগুলো এখন পর্যন্ত স্যার ওনারা এখন করছেন না। কয়েকদিন আগে ওনারা বেতন ভাতা দিয়ে দিচ্ছেন এবং একজন মন্ত্রী প্রেস কনফারেন্সে বলছেন আমাদের বাজেটের অর্ধেকের বেশি টাকা চলে যায় সরকারি কর্মচারীদের বেতন দিতে। তো আপনারা কেন আপনাদের বেতন ভাতাটা বাড়িয়েছেন? এখানে শুধু বিজেপি গভর্নমেন্টেও বলে আমার দোষ না, অন্যান্যরাও আছেন। যখন বেতন ভাতা বাড়ার একটা আশ্চর্য বিষয়, বেতন ভাতা যখন বাড়ার প্রস্তাবটা সংবিধানে বিধানসভায় আনা হলো, তখন সবাই এটার সমর্থন করছেন। এটা হাসির বিষয়, সবাই সমর্থন করছেন এবং বেকারদের নিয়ে কান্নাকাটি করছেন। আলটিমেটলি লক্ষ্য তো আমাদের হচ্ছে আজকে 3 বছর আমরা করতে যাবো, কার কাছে যাবো? আমরা যাচ্ছি, কমপ্লিট হলো আজকে প্রায়
বলতে গেলে 4.5 বছরের উপর হয়ে গেল। আর তাও চাকরি নিয়ে গেছে স্যার, 800-900 চাকরি নিয়ে গেছে অন্যান্য রাজ্যের বেকাররা। অন্যান্য রাজ্যে তো এমন হচ্ছে না স্যার, আমরা তো আসামে গিয়ে অ্যাপ্লাই করতে পারছি না, আমরা তো ওয়েস্ট বেঙ্গলে গিয়ে অ্যাপ্লাই করতে পারছি না। তো কেন এই প্রসেসটা, এই 4 বছর চাকরি ওরা নিয়ে গেল, এটা একটা বিষয়। আপনাদের মাধ্যমে স্যার এটাই বলবো যে আমাদের ত্রিপুরা পুলিশের অতি দ্রুত আমাদের ত্রিপুরা পুলিশ এটা যাতে সম্পূর্ণ করা হয়। তারপরে ফায়ার সার্ভিস, রেল পুলিশ সবকটা থেকে আমরা ঠিকই আছি, একটা প্রসেসই হচ্ছে না। কদিন পরে ভিলেজ কাউন্সিল ইলেকশন, এটা 6 মাস চলে যাবে, তো আমরা যাবো কোথায়? ইলেকশন আর বেতন ভাতা ওনাদের বিক্রি হচ্ছে, আর আমরা বসে বসে আন্দোলন করছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। অবশেষে এটাই বলবো, আপনাদের মাধ্যমে অতি দ্রুত সংস্কারের জন্য আমাদের এটা সম্পূর্ণ করা হয়। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগুন বলছি। হ্যাঁ, পুলিশের বিজিবির আমলে বামের বিধে প্রধান চাকরি পায়। আপনারা বলছি কোন আমলে বিধেয়ক পান, এটা তো আপনারা লেখছেন না। বিজেপি আমলে বামের বিধেয়ক প্রধান ছেলে চাকরি পায়, কিন্তু গভর্নমেন্ট প্রকাশ করলো না, মানে সেখান থেকে প্রকাশ করলো না। একটা দেখাচ্ছে পুলিশের মেগা চাকরি অপেক্ষায় প্রত্যাশীরাও। কাজে এর মধ্যে আমাদের মধ্যে দ্বন্দ্ব বেশি, আমরা পরিষ্কার না, পরিষ্কারটা নামও শুনেন না, দেখা যায় না। আজকে উনি গতকাল ময়দানে দেখলাম আমরা অমিত শাহ আপনার এটা কি বলে কাজেই আমরা ত্রিপুরাবাসী ভাবে ব্যস্ত ভাবে এটা মানে পুলিশের মেগা চাকরি অবাক্ষে এটাই আপনাদের মাধ্যমে প্রকাশ করছি। আমার মধ্যে বিচারকের ছেলে পড়াশোনাটা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন, নিশ্চয়ই পাবেন। বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপি হোক, তাদের নিশ্চয়ই পাবেন। করছেন আপনারা, আপনি বিজেপি 24-এ যে বা হাইলাইট করছেন বিজেপির আমলেও বা বিজেপির চাকরি ছেলে চাকরি, এটা আমি বুঝলাম না। ঠিক আছে, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে আপনাদের ক্যাপশনে দেওয়া আছে বিজেপির আমলও বামফ্রন্টের লোক চাকরি পায়, মেম্বার প্রধানরা চাকরি পায়। পাবে তো, বিজেপি যে সিস্টেম করতে চাকরির জন্য সিস্টেম না করে ওদের উপায় ছিল না। ওরা কিন্তু ব্যাপারটা নয়, মানুষ যদি মনে করে ওরা বোকা দিচ্ছে ইচ্ছাবিরা এই জিনিসটা মূর্খের সাথে বাস করবো, মূর্খের মতো কথা হবে। ওরা সিস্টেমটা করতে কি কারণে আপনারা বুঝতে পারুন, একটা গরিব ঘরের একটা চাকরি যাবে না, কারণ তারা ওই যে পরীক্ষার মাধ্যমে টেটের মাধ্যমে যারা ভালো কোয়ালিটি স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনা করবো, উচ্চ পদে যারা বড় লোকের বাচ্চা, যারা অফিসারের ছেলে, যারা 8টা-10টা মাস্টার রেখে পড়াশোনা করতে পারবো, তারাই চাকরি হয়েছে। তারা তো মানে যখন বিজেপির যে ঝান্ডা ছিল, যারা ভাই বাহিনী ছিল তাদেরকে বলছিল চাকরি দেওয়ার জন্য, ওরা তো চাকরি আর পাচ্ছে না। কিভাবে পারবে? ওদের তো কলমের অক্ষর হয়নি। ওরা যে চাকরি পাবে ওদের হাতে কলমের অক্ষর নেই, যার জন্য ওরা বাইক বাহিনীতে নামলো। যদি কলমের অক্ষর তাদের থাকতো, তাদের জ্ঞান বুদ্ধি থাকতো, তাহলে বাইক বাহিনী থেকে ওরা যেত না। হয়েছে বাইক বাহিনী তৈরি হয়ে নিজেরা ওদের একটা কিছু আদায় করে নিবে। আসলে দেখা গেল মনে রাখতে হবে জিরো শূন্য, তবে তাদের দায়িত্বকাল বেশি হবে না। এবার বলুন, তারা যে সিস্টেমে করছে
যে ট্যাগ দিয়ে তারা বারবার হচ্ছে কি কয় স্বচ্ছতা স্বচ্ছতা স্বচ্ছতার দিকে তারা না গেলে তারা বাস্তবিত পারবে না। স্বচ্ছতার বামপন্থ যখন তাদের কাছে যে লোক কেসটা করেছিল তো ওদের মানুষই, তখন ওরা কংগ্রেস করতো, তখন তারা কেস করেছে। কেস করতে যে সিস্টেম করেছে এখন তো 2 নম্বরের সিস্টেম বা একটা গরিব লোকের যে সাহায্য করবো নিজের ইচ্ছা থেকে তাও সিস্টেমে এখন আর করা যাবে না। তার কারণ তার স্বচ্ছতার মধ্যে স্বচ্ছতা আনার ফলে গরিব লোক কমাই ফেলো, তাদের বিহিবিল কমাই ফেলো। স্বচ্ছতা নাই না তাদের উপায় নেই, তারাই তো সেই জিনিসটা করলো। মানে কথা পরের লেগে খাত করলে সেই খাতও নিজে বোঝা করে বিজেপির ঘটনাটা কিন্তু তদ্রুপ ঘটনা নিচে পরের লেগে করছিল। সিপিএম এর ক্ষতি হোক, তাদের ক্ষতি হোক, ক্ষতি তো তারা করছে, কিন্তু ক্ষতিটা তাদের কিন্তু লাভবান হয়ে নাই। তারা লাভবান হয়ে নাই আরো আরো কারণ আছে, সেগুলি বুঝতেই মানুষ। স্বচ্ছতার ঢাকঢোল পিটাই, ঢাকঢোল পিটাইয়া কি হবে? তো স্বচ্ছতাতে তোমরা করতেই হবে। তোমরা যখন কেসে যত তোমরা যখন অস্বচ্ছতা হবে চাকরি বা কেসে তো বামফ্রন্ট যাবে। তোমরা বুঝতে পারছো যে বামফ্রন্ট কেসে যাইবো, অতএব আমরা বাবুরে আমরা এই অসুস্থতার দিকে যাবো না, যেহেতু আমরা বামফ্রন্টের বিরুদ্ধে দিচ্ছি, এখন বাম বললো আমরা বিরুদ্ধে, যার জন্য ওরা স্বচ্ছতা ঢাকঢোল পিটাইতেছে। একদিকে ভালো হয়েছে, হয়তো আমার মনে হয় কিছু গরিবের জন্য একটু দেখা দরকার ছিল, বিশেষ করে মাস্টার না শিক্ষক খুব ভালো স্টুডেন্ট দিয়ে পড়াশোনা পাইছিল, ঠিক আছে, তোমরা চাকরি পাইছিল, যারা টিচার শিক্ষক তারা ভালো পড়াশোনা করে তারা আমরা হচ্ছে। কিন্তু অন্যান্য দপ্তরে ধরেন পাসপোর্টের যে একটা চাকরি কয়েকদিন আগে ওটা এখানে দেখা গেল ইঞ্জিনিয়াররা তারপরে নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। বলছিলাম স্যার 2014-তে লাস্ট পুলিশের মধ্যে নিয়োগ করা হয়েছিল। 2014-র পরে আজকে 2025, অলমোস্ট 10-11 বছর হয়ে গেল, এখন অব্দি তারপরে আর নিয়োগ করা হয়নি। প্রত্যেকবার শুধু ইন্টারভিউ নিয়ে যাচ্ছে আর বেকারদের এভাবে বেকার খাটানো হচ্ছে। সবাই নিজের পকেটে টাকা দিয়ে গিয়ে ইন্টারভিউ ফেস করছে। ইন্টারভিউ ফেস করার পরে গভর্নমেন্টে কোনো প্রকার আশ্বাস দিচ্ছে না, শুধু বলছে যে নেওয়া হবে নেওয়া হবে নেওয়া হবে। সেটা নিয়ে আপনারাও কোন রকম তাদের সম্মুখীন হয়ে কাছাকাছি গিয়ে সামনাসামনি কোন রকম কোশ্চেন করছেন না, আপনারা শুধু আপনারা লাইভ করছেন আর আমরা আপনাদের সামনে আমাদের দুঃখ তুলে হচ্ছে। আপনারা কিছু বলছেন না, গভর্নমেন্টও সেই মোতাবেকই চলছে, কোন রকম স্টেপ তারাও নিচ্ছে না। তাহলে এইভাবে তো হয়নি। 2014-তে লাস্ট ইন্টারভিউ মানে নেওয়া হয়েছিল, যেটার মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হয়েছিল। আজকে 11 বছর হয়ে গেল। প্রত্যেকটা পুলিশ স্টেশনের মধ্যে কজন পুলিশ আছে আপনারা তো জানেন ভালো করে। ত্রিপুরার বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছে সেটাও আপনারা ভালো করে জানেন। আপনারা কোন রকম কোশ্চেনই করছেন না। আমি চাই স্যার, অ্যাজ এ পুলিশ কনস্টেবল একটা ক্যান্ডিডেট হিসাবে আপনারা এই জিনিসটা নিয়ে না মুখ্যমন্ত্রী হোক বা যে সকল আমাদের মন্ত্রী আছে তাদের সাথে একবার কথা বলে দেখুন যে আপনারা কেন নিচ্ছেন না। আপনাদের কাছে তো ভ্যাকেন্সি অনেকগুলো পড়ে আছে, তাহলে আপনারা কেন এইসব প্রসেস গুলো কমপ্লিট করছেন না? ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি একজন পুরোপুরি মানে ক্যান্ডিডেট হচ্ছে। হ্যাঁ, বলুন। স্যার বিগত 3 বছর আগে আমরা এক্সাম দিয়েছিলাম, তো অনেক খাটাখাটনির পর আমাদের যেমন এইজের একটা ইস্যু আছে, কেউ বা মহিলা সবাই একটা প্রবলেম আছে বাড়িতে, কিন্তু কি হচ্ছে রিসেন্টলি এই কালকে যেটা হলো সিআরবিতে রেজাল্ট দিয়ে দেওয়া হলো, ওই টাইমে আমাদের রেজাল্টটা হয়তো পাবলিশ করতে পারতো, কারণ আমরা আপনাদের কাছ থেকে বা অন্যান্য আদার্স সোর্স থেকে খবর পেয়েছি যে পুলিশ যে প্রক্রিয়াটা রয়েছে সেটা পুরো কমপ্লিট হয়ে আছে। তো স্যার 3 বছর ধরে যদি একটা পুরো প্রক্রিয়া যদি গভর্নমেন্ট কমপ্লিট না করতে পারে, তাহলে তো স্যার আমরা যারা ওভার এজেড আছে তাদের তো স্যার অনেক প্রবলেম হয়ে যায়, কারণ অন্য কোনো কিছু আর ফেস করতে পারছে না ওরা। তার সাথে যারা আমাদের বোন মহিলারা আছে ওদের কারণ ওদের একটা মেয়ে মানে বিয়ে ব্যাপার আছে, শৈশব বিষয় থেকেই যাচ্ছে। তো
একবার এক্সাম দেওয়ার পর কোনো ক্যান্ডিডেট যদি 1 বছর পরে রেজাল্ট পায়, যদি জয়েনিং পায়, তাহলে তো অন্য কোনো এক্সামের জন্য প্রিপেয়ারই হতে পারবে না। তাছাড়া অনেকে মানে আশা থাকে যে আমরা হয়তো পেয়ে যাবো পুলিশ কনস্টেবল, আমরা অন্য কিছুতে ট্রাই করবো না, সেই আশাও থাকতে পারছে না। কারণ ঠিকঠাক আমরা পাবলিক সেক্টর, যার জন্য এই সহজ হয়ে যাচ্ছে। অনেক ক্যান্ডিডেট আছে তার ডিফেন্সে যাবে বলে প্রিপেয়ার হয়ে আছে। এসএসসি সেই রিকোয়ারমেন্টটা তার প্রতি বছর 2 এক্সাম দিয়ে কমপ্লিট করে ফেলছে, কিন্তু এই যে গভর্নমেন্ট আসার পর আমাদের সেটা কমপ্লিট হচ্ছে না স্যার। তো আপনার স্যার এই যে একটু নজর রেখে যদি গভর্নমেন্টের কাছে সেই কোয়েশ্চেন গুলো তুলে ধরুন, এবার জিজ্ঞেস করুন, তাহলে তো খুবই ভালো হয় স্যার। যেমন স্যার ফায়ার সার্ভিসের এক্সামও রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি স্যার 3 বছর হয়ে গেছে। জেআরবিটি যেটা হয়েছিল 2019-এ ফর্ম ফিল আপ হয়েছিল, 2025-এ হয়েছে স্যার, এটা দিয়ে চলবে, অফার লেটার দেওয়া হয়েছে। এত বছর ধরে যদি একটা চাকরি প্রক্রিয়া চলে, হ্যাঁ বুঝতে পারছি এটা সুচ্ছ নিয়োগ করছে, যদি চাকরি প্রক্রিয়া এত বছর ধরে চলছে তাহলে তো স্যার অনেক প্রবলেম হয়ে যায় ক্যান্ডিডেটদের জন্য। তো তাই দৃষ্টি আকর্ষণ করে এটা আপনাদের কাছে অনুরোধ, ওটা তুলে ধরবেন যে একটু লেট হলে তো স্যার এড হয়ে যাচ্ছে, অনেক ঠিকঠাক করে এক্সাম করতে পারছে না, তাহলে তো প্রবলেম হয়ে যেত। ধন্যবাদ স্যার, এটাই বলছি, আপনারা একটু তুলে ধরবেন। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম যে বিধায়ক বামেদের বিধায়ক এবং গ্রাম প্রধান এছাড়া অনেক কিছু চাকরি পাচ্ছে, তো আবার এদিকে পুলিশের তারা যারা ইন্টারভিউ দিচ্ছে তারা অপেক্ষায় আছে মেঘার জন্য। ঘটনা হলো বাম বিধায়ক যে চাকরি পেয়েছে এটা সত্যি, এটা লুকিয়ানোর কোনো ব্যাপার নেই, কিন্তু ওর মধ্যে কি ছিল, কোয়ালিটি ছিল। সে বাম হোক, ডান হোক, বিভিন্ন রকম হোক, রাম হোক, যার কোয়ালিটি আছে সে চাকরিটা নিচ্ছে। চাকরিটা কি গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ ডি এবং কি ফার্মাসিস্ট কিছু ছিল, আবার খুব সম্ভবত কিছু জেলও বোধ ছিল। যাই হোক, আমরা দেখছি প্রত্যাশা তো আমরা সবাই করি, হিংসা কেন? এই যে মেলা করে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্টের দরকার ছিল না, ছোট্ট পরিসরে একটা যদি অনুষ্ঠান করে দেওয়া হতো। বিভিন্ন জন বলেছি পোস্ট অফিসের মাধ্যমে, আরে পোস্ট অফিসের মাধ্যমে তো সবচেয়ে বেশি কেনা যায়, আমার অফার আসবেই না, আটকে রেখে দেবে, পোস্ট অফিসকে বলে দেবে এড়িয়ে গেলে তখন আসবে। এখন মেলা করে দিচ্ছে, আপত্তি তো থাকার কোনো ব্যাপার নেই, যেই হোক না সে তো চাকরিটা পাচ্ছে। আমি চাকরি প্রত্যাশী ছিলাম, আমি চাকরিটা অফারটা পেয়েছি, এই তো, আর কি দরকার? ঘটনা আমরা দেখছি প্রত্যেকদিন চলছে, সংগ্রাম চলছে, চলুক দীর্ঘজীবী হোক আন্দোলন। তো প্রত্যেকটা বেকার যে প্রতিশ্রুতি অনুযায়ী আরো করা উচিত আমি মনে করি। যদি বিজেপি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার মানুষ, কি বলবো আর, ওনার অভিজ্ঞতা, যদিও রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু জানি না, তবে সেনাতে মোটামুটি চালিয়ে নিচ্ছেন। আমাদের গৃহমন্ত্রী ছিলেন অপারবিলি অনুষ্ঠানে, আর কি বলবো বলুন, যে পায় চাকরি সে যে ত্রিপুরাবাসী, তবে বাইরের কিছু চাকরি পেয়েছে, তবে কিভাবে পেয়েছে, কোন ইয়াতে আছে গাইডলাইন আমার জানা নেই, তো ওটা নিয়ে আমি বিতর্কে যাবো না বা কিছু বলার মন্তব্য করারও দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আগামী কয়েকদিন এই বিষয় নিয়ে চর্চা হবে, আলোচনা হবে, প্রত্যেকে চারদিক থেকে বলা বলি শুরু করবেন। আমরা আপনাদের কথা বলি, পুলিশ কনস্টেবল চাকরি কবে হবে তার কথা বলি,
বেকারদের কথা বলি, সর্বোপরি সরকার যদি কিছু ঘোষণা করে আমরা সবার আগে তা তুলে ধরি। সেদিক থেকে বাকি চাকরির অপেক্ষা আমরাও আছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।